প্রকৃতির পুনরাবৃত্তিগুলো অসীম নিরাময়ের কিছু রয়েছে। রাতের পরে ভোর আসে এবং শীতের পরে বসন্ত। আপনি যদি প্রকৃতিকে সত্যিই ভালোবাসেন তাহলে এর সৌন্দর্য সব জায়গায় দেখতে পাবেন। মহান আল্লাহ তাআলার অপরূপ সৃষ্টি হচ্ছে প্রকৃতি, যার গভীরে তাকালে অনেক কিছুই কিন্তু অনুধাবন করা যায়। সমুদ্রের ঢেউ, পাহাড়, পর্বত, নদী নালা এসব দেখতে কিন্তু বেশ ভালো লাগে। তাই যান্ত্রিক শহর থেকে মাঝে মধ্যে নিজেকে ছুটি দিয়ে কোথাও না কোথাও একটু বেরিয়ে পড়ার চেষ্টা করি। নিজের ইচ্ছে, নিজের ভালো লাগা এবং নিজের মনকে প্রশান্তি দেওয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম সাজেকের উদ্দেশ্যে। এর চেয়ে ভালো জায়গা আর কি হতে পারে বলে। মেঘের রাজ্য আর প্রকৃতিতে ভরপুর এক অপরূপ সৌন্দর্যপূর্ণ জায়গা হচ্ছে সাজেক, যেখানে কথা না বললে নয়, গেলেই কিন্তু আপনার মুহূর্তে মন প্রাণ সব জুড়িয়ে যাবে। পাহাড়ি, উঁচু নিচু, ঢালু, আঁকাবাঁকা রাস্তা দিয়ে কিন্তু আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গিয়েছিলাম। বাট এত সুন্দর জায়গায় 3 দিনের জন্য যে কেন একদিন থেকে চলে আসতে হয়েছে, কেন চলে এসেছি, কি কি আমরা উপভোগ করেছি, সে সব কিছু তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করবো। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সুরানিয়াস ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে ব্লগটি। আমার যে সকল মিষ্টি আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটা এই মুহূর্তে দেখা শুরু করেছো, একটা লাইক দিতে ভুলে গিয়েছো, তারা চাইলেই কিন্তু একটা লাইক করে দিতে পারো। আর যারা প্রথমবার আমার চ্যানেলটা ভিজিট করছো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও। সাজেকে ওঠার জন্য মেইন পাহাড়ে যাওয়ার জন্য কিন্তু আমাদের 20 মিনিটের একটা ব্রেক দিয়েছিল। ব্রেকের পরে কিন্তু এই তো আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় চলে এসেছি। আর এদিকে কি বলবো তোমাকে, এই রাস্তা দিয়েই কিন্তু ঘুরতে বেশি ভালো লাগছে। আঁকা বাঁকা রাস্তা, উঁচু নিচু, ঢালু, মানে কি বলবো, যদিও খুব ভয়ঙ্কর ছিল বাট আমার তো বেশ ভালোই লেগেছিল। আর প্রথমবার যেহেতু গিয়েছি, এই তো আমরা কিন্তু কটেজ দেখছিলাম, কোন কটেজ নিব বা কীভাবে নিব। আসলে আমরা কোনো কটেজে খুঁজে পাচ্ছিলাম না। তারপরে আরেকটা কটেজ দেখতে চলে আসছি, কারণ এত বেশি মানুষ ছিল, কি বলবো তোমাদের। এখানে ভালো মানের কটেজ খুঁজে পাওয়া খুব বেশি টাফ হয়ে যাচ্ছিল। 3-4টা দেখেছিলাম বাট মন মতো একটাও পাইনি। লাস্টেই তো এই কটেজটা আমরা নিয়েছিলাম, যদিও এটা বাজেট অনেক বেশি ছিল। আমরা এই রুমটা যে টাকা দিয়ে বুক করেছিলাম, ওই টাকা দিয়ে মনে হয় একটা 5 স্টার হোটেলে একটা কাটানো যেত। যাই হোক, কিছু করার ছিল না। আর ঈদের ছুটির পরে কিন্তু প্রচুর মানুষ এই সব জায়গাগুলো দেখতে আসে। সাজেকের প্রকৃতি এবং সৌন্দর্য অনুধাবন করতে সবাই চলে আসে। যারা সাজেক যাওয়ার জন্য প্ল্যান করছো, আমি তাদের একটা কথাই বলবো, কখনো ঈদের সময় যেও না, বিশেষ করে রোজার এবং কোরবানি ঈদ বা পূজার ছুটিগুলোতে, তখন না গেলেই ভালো। এখন হয়তো অনেকেই বলবে, আপু ছুটি ছাড়া কখন যাব, কেন এরকম কথা বলছো? আসলে এইসব জায়গাগুলো না অনেক বেশি রেয়ার হয়ে থাকে। বিশেষ করে এই ছুটির মধ্যে গেলে তোমার ভাড়া তো 2 গুণ 3 গুণ হবে। তারপরে কটেজ, খাওয়া দাওয়া থেকে শুরু করে সব জায়গায় তোমাকে বাড়তি টাকা গুনতে হবে। তবুও মনের মতো তুমি না কটেজ পাবে, মনের মতো খাবার দাবার, মনের মতো ঘুরতে পারবে, কিছুই পারবে না। আমাদেরও কিন্তু মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল, কারণ আমরা একটা কটেজে 2টা রুম পাইনি। আমার বান্ধবীরা আমাদের পাশের কটেজে উঠেছে আর আমরা এটাতে উঠেছি। আসলে কিছুই করার ছিল না, কারণ সবার হচ্ছে থাকার প্রবল ইচ্ছা ছিল। না কোথায় বা থাকবে, আশেপাশে কিন্তু থাকার কোনো ওয়েও নেই। আর এত এত কটেজ, এত মানুষ, কি বলবো, একটা রুমও কিন্তু ফাঁকা পাওয়া এখানে মুশকিল হয়ে যাচ্ছিল। খুবই লো কোয়ালিটির কটেজগুলো, তাও তোমার 4-5 হাজার টাকা দিয়েও কিন্তু মিলানো যাচ্ছিল না। যাই হোক, খুব কষ্টে তো একটা কটেজ আমরা নিয়েছি, তারপরে কিন্তু আমাদের মনটা একদমই খারাপ হয়ে গিয়েছিল। বিশেষ করে হচ্ছে আমাদের বাজেট থেকে তো অনেক বেশি খরচ হয়ে গিয়েছে। তারপরে হচ্ছে মনের মতো কোনো কটেজও পাইনি। যদিও এত টাকা দিয়ে খুব ভালো একটা হোটেল বুক করতে পারতাম তাহলে কিন্তু ভালো লাগতো। আমরা যাওয়ার আগেই কিন্তু এক জায়গায় বুকিং দিয়েছিলাম, বাট তারপর আর ওনাদের সঙ্গে আমাদের কথা হয়নি। আর আমরাও বুঝতে পারিনি যে এরকম এতটাই মানুষ যাবে এই ছুটির মধ্যে। এত এত কটেজ থেকে আমরা কোনো রুমই পাবো না মন মতো, এটা জাস্ট আমাদের কল্পনার বাইরে ছিল। যাই হোক, এবার তো শিক্ষা হয়েছে। এরপরে নেক্সটে কখনো ঘুরতে গেলে কখনোই আমি এই ছুটিগুলোতে যাব না। বছরের অন্য সময়গুলোতে যাওয়ার চেষ্টা করব। যাই হোক, মন খারাপ করলে তো চলবে না। সাজেক যেহেতু চলে আসছে, এই তো বিকালবেলা কিন্তু আমরা একটু বের হয়ে গিয়েছি, কারণ আমাদের যেতে যেতে কিন্তু 3টা বেজে গিয়েছিল, মানে কটেজ নিয়ে উঠতে। আর আমরা এই কটেজটা পেয়েছিলাম, এর বেশি আমাদের ভাগ্যে জুটেনি। আর এটার পাশের কটেজে কিন্তু আমার বান্ধবীরা উঠেছে, কারণ আমরা একসাথে 2টা রুমও কিন্তু পাইনি। যাই হোক, আর গাড়ি তো আগে থেকেই ভাড়া করা ছিল। এখন হচ্ছে আমরা কংলাক পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেব, মানে কংলাক পাহাড় ঘুরতে যাব। প্রচণ্ড রকমের ক্লান্ত ছিলাম সবাই, তার উপরে মন খারাপ। মানে মন খারাপ হওয়ার কারণ একটাই, যে এত মানুষ আসলে আমরা কল্পনাও করতে পারিনি যে আমরা মন মতো আমাদের কিছুই হবে না বা পাবো না। মেঘের আঁচলের পাশে যে কটেজটা, এটাই কিন্তু আমার বান্ধবী উঠেছে। আমাদের আসলে কিছুই করা ছিল না, মানে কি যেটা বললাম আর কি, একসঙ্গে পাইনি। যাই হোক, একটা রাত কোনো রকম কাটাই, তারপরে হচ্ছে আমরা ম্যানেজ করে নেব। চেষ্টা করবো অন্য কটেজ ফাঁকা আছে কিনা দেখার জন্য। আমার হাজবেন্ড কিন্তু আসার পরে চেষ্টা করে যাচ্ছে, বাট যেহেতু ফাঁকা নেই, ওরা কোত্থেকেই বা দিবে। এখানে তো টাকাটা ফ্যাক্ট না, মেইন হচ্ছে জায়গাই নেই। তো যাই হোক, এই তো দেখো, আমার শরীর দেখলেই বুঝতে পারছো আমি কতটা টায়ার্ড হয়ে গিয়েছি। তারপরেও তো ঘুরতে আসছি, যেহেতু ঘুরতে যেতেই হবে। তো এই তো আমরা সবাই কিন্তু গাড়িতে উঠে বসে পড়েছি। আর এই যে আমার ছোটো ছোটো মা 2টাও কিন্তু উঠে গেছে আমাদের সঙ্গে। বেসিক্যালি এই জায়গায় আসলে তুমি চারপাশে শুধু পাহাড় আর পাহাড় দেখতে পারবে, তার উপরে সবুজ গাছ, মানে কি বলবো, আর উপরে মেঘ, জাস্ট অসাধারণ দৃশ্য। আর এগুলো উপভোগ করার জন্য আমার মনে হয় এত মানুষ গিঞ্জি টিঞ্জির মধ্যে না আসাই ভালো।
বছরের অন্যান্য সময়গুলো যখন ফ্রি থাকো তখন তোমরা যে কেউ বা যখন ইচ্ছা তখন যাবে, আসলে তখনই এই সৌন্দর্য দেখতে পারবে। এখন তো আমার মনে হচ্ছিল আমি ঢাকা শহরে আছি, মানে পুরান ঢাকার মতো লোকাল কোনো জায়গায়। এনিওয়ে এটাও কিন্তু অন্যরকম একটা মজা, আসলে মানুষ তো থাকবেই, আর যেহেতু এগুলো পর্যটক এলাকা সবাই ঘুরতে যাবে, সবাই সবার সুবিধা মতোই যাবে, আমরাও কিন্তু আমাদের সুবিধা মতোই গিয়েছি। তো এই তো আমরা যাচ্ছি কংলাক পাহাড়ের উদ্দেশ্যে, আর যেতে যেতে তোমাদের সঙ্গে একটু প্রকৃতিও শেয়ার করে নিচ্ছিলাম। এই পাশের রাস্তাগুলো দিয়ে যেতে যে কি ভালো লাগছিল, আসলে ছবিতে কিন্তু সবকিছু এরকম বোঝানো যায় না। আমি বলবো সাজেকের সৌন্দর্যর মানে কি বলবো, এক ভাগও কিন্তু ক্যামেরায় আমি ক্যাপচার করে তোমাদের দেখাতে পারিনি। এখানে যারা গিয়েছে তারাই শুধু এর সৌন্দর্য দেখতে পারবে, এর বাইরে কিন্তু আসলে বোঝানো পসিবল নয়। রাস্তার পাশে কিন্তু এরকম খাবারের দোকানগুলা মানে বসে, আর যেহেতু বিকাল হয়ে গিয়েছে অলরেডি বসে গিয়েছে, সন্ধ্যাবেলা কিন্তু এখানে পুরো ঝমঝমাট একটা পরিবেশ সৃষ্টি হয়। আর এখানে আসার পর একটা জিনিস আমি ফলো করলাম, পানির ভীষণ কষ্ট, মানে ভীষণ কষ্ট বলতে ওরা এত কষ্ট করে পাহাড়ের নিচে থেকে পানি নিয়ে আসে, ওই পানি দিয়ে কিন্তু গোসল থেকে শুরু করে অন্যান্য কাজ করতে হয়। কিনে খাওয়ার জন্য বোতলের পানি তো তুমি পেয়েই যাবে, বাট আমি কিন্তু অবাক হয়েছি এখানে আশেপাশে যে মানুষগুলো থাকে, বিশেষ করে পাহাড়ি মানুষগুলো, উপজাতিগুলা, ওরা কীভাবে পানি ম্যানেজ করে, যদি কখনো পানি শেষ হয়ে যায় তাহলে কতটা সময় লাগে ওদের পানি নিয়ে আসতে, ইত্যাদি ইত্যাদি এগুলোই ভাবছিলাম। আর নিচে দেখো এই কটেজটা কিন্তু আমার বেশ ভালো লেগেছিল, কিন্তু আফসোস মনের মতো কোনো কটেজই আমরা পাইনি। যাই হোক এখানে একটু দাঁড়িয়েছিলাম ছবি তোলার জন্য, আর আমার হাজব্যান্ড ভিডিও করতেছিল, তো আমার তো মন খারাপ হয়ে গিয়েছিল। আমি ওর দিকে দেখো কিভাবে তাকাচ্ছিলাম, কারণ আমি পোজ দিচ্ছিলাম ছবি তোলার জন্য, আর ও যে ভিডিও করতেছিল আমি কিন্তু সেটা বুঝতেই পারিনি। তো আমি একটু রাগ হয়ে ওর দিকে তাকাচ্ছিলাম, আর আমার বান্ধবী এদিকে মজা করছিল। যাই হোক খুব ভালোই লেগেছিল, আসলে অনেক দিন পরে ফ্রেন্ডদের সঙ্গে কোথায় ঘুরতে যাওয়া। আর আমার হাজব্যান্ডও কিন্তু আমার ফ্রেন্ড, এটা মোটামুটি তোমরা সবাই জানো, আমরা কিন্তু ইয়ারমেট, আমার হাজব্যান্ড আমার ফ্রেন্ড আমরা সবাই কিন্তু ইয়ারমেট ছিলাম। আর বিশেষ করে আমার বান্ধবীর ছেলেটাও কিন্তু এখন মাশাল্লাহ বড় হয়ে গিয়েছে, ক্লাস 7-এ পড়ে, সো ভালোই লেগেছিল। সবাই মোটামুটি কিন্তু আমরা অ্যাডাল্টই বলতে পারবো আর কি। যাই হোক একটু মজা করলাম। আর এদিকে দেখো আমি তো গুল্লু মুল্লু একটা মানুষ, আর আমার বান্ধবী কিন্তু একদম চিকনা চুকনা, মানে কি বলবো চিকনা আলি। তো ও হচ্ছে মানে ওটাই বলতেছিল যে আমাকে দেখাবি না, আমাকে পাতলু লাগে দেখতে। তো আমাদের বিষয়টা মোটু পাতলুর মতো হয়ে গিয়েছে, আমি মোটু আরও হচ্ছে পাতলু। যাই হোক এই তো কংলাক পাহাড়ের সামনে চলে আসছে, দেখো পাহাড়ের চূড়ায়, ওখানে কিন্তু ঘর বাড়ি দোকানপাট সব আছে পাহাড়ের উপরে। তো এতটা সিঁড়ি এতটা ওঠার জন্য না আমি একদমই সাহস পাইনি। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু উঠতেছিলাম, আসলে অ্যাকচুয়ালি আমি এখানে উঠতেছিলাম না, এখানে দাঁড়িয়ে পোজ দিয়ে ছবি তুলতেছিলাম। আমি কিন্তু এই কয়েকটা সিঁড়ি গিয়েছিলাম, তারপরে আর যাওয়ার মতো মানে ইচ্ছা আমার করেনি, ইচ্ছা করেছিল, মানে আমি কিন্তু অনেক যেতে চেয়েছিলাম, বাট আমার বান্ধবী একদমই উঠতে যাচ্ছিল না, এত উপরে উঠবে। তারপর আর কেউ যাওয়া হয়নি আমাদের, আমার হাজব্যান্ডই শুধু উঠেছিল, আর উঠে কিন্তু ওই ভিডিওগুলো করে নিয়ে আসছে। ওই তো নিচে দেখতে পাচ্ছ সবুজ কালার যেই দোকানটা, আমরা কিন্তু ওখানেই বসে আছি সবাই মিলে। আর এই ভিডিওটা আমার হাজব্যান্ড পাহাড়ের উপর থেকে করে নিয়ে আসছে। পাহাড়ের উপর থেকে নামতে কিন্তু খুব একটা কষ্ট ওর হয়নি, বাট ওঠার সময় নাকি ও খুব হাইপার হয়ে গিয়েছিল, এই জন্য আমি না বলেছিলাম। যাই হোক এই চূড়া থেকেই কিন্তু আসল সৌন্দর্য দেখা যায় বলতে পারো। আর এখানে দেখো কত মানুষ, তারপরে হচ্ছে বাড়িঘর আছে, দোকান আছে, সবই আছে। আমি তো জাস্ট অবাক হয়েছিলাম যে পাহাড়ের উপরেও কিভাবে ওরা ওঠে। আর সবচেয়ে বড় কথা কি জানো, যারা উপজাতিগুলো আছে মানে পাহাড়ি মানুষগুলা, ওরা এত দ্রুত উঠে যায় দৌড়ায় দৌড়ায় জিনিসপত্র নিয়ে, আমি জাস্ট অবাক হচ্ছিলাম। অ্যাকচুয়ালি ওদের এটা অভ্যাস হয়ে গিয়েছে, ওরা তো সবসময় থাকে, ওদের কাছে এগুলো কোনো ব্যাপারই না। বাট আমাদের কাছে কিন্তু অনেক কিছু কয়েকটা সিঁড়ি উঠলেই কিন্তু পাগল পাগল লাগে, মানে হাইপার হয়ে যায়। যাই হোক দেখো এত সুন্দর বাতাস দিচ্ছিল, তারপরে চারপাশে মেঘ করছিল, মনে হচ্ছিল কিন্তু রাত্রি নেমে আসবে, এখনই সন্ধ্যা হয়ে যাবে। আর বেসিক্যালি সাজেকে সকালে ভোরে তুমি যদি 5টার দিকে ঘুম থেকে ওঠা, তখন কিন্তু আসল মেঘের মানে খেলাগুলা দেখতে পারবে। মনে হয় কি মেঘ উড়ে উড়ে যাচ্ছে, গাছের মধ্য থেকে বের হচ্ছে, ধোঁয়ার মতো উঠতেছে। ভীষণ ভালো লাগছিল এই দৃশ্যগুলো দেখতে। আসলে আমরা যারা বাড়ির বাইরে একদমই বের হই না, আমরা যারা ঘোরাফেরা পছন্দ করি না, বা কোথাও আমাদের যাওয়া হয় না ইচ্ছা থাকলেও, তারাই আসলে এই সৌন্দর্যগুলো মিস করে যাই। মানে আমাদের দেশটা যে কত সুন্দর সেটা আমরা না ঘুরলে, ঢাকার বাইরে বলো গ্রামে বলো না গেলে কিন্তু এইগুলো আমরা দেখতেই পাই না। যাই হোক তোমাদের কিন্তু আমার সঙ্গে সঙ্গে পাহাড়ের সৌন্দর্য দেখিয়ে দিচ্ছি। সাজেকে দেখো এগুলা কিন্তু মনে হচ্ছে অন্ধকার হয়ে গিয়েছে, একদমই নয়, এখন হচ্ছে মেঘ করছে, মানে তুষারের মতো মেঘগুলো আর কি উড়ে উড়ে যাচ্ছে। তো ওইগুলা কিন্তু মোবাইল আপসা আপসা মনে হচ্ছে কুয়াশা পড়েছে, ওইরকম লাগছে দেখতে। আমার যে সকল প্রিয় আপু এবং ভাইয়ারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো বা এত দূর পর্যন্ত দেখে আসছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা লাইক করতে ভুলে গিয়েছো একটা লাইক করে দিও, আর যারা প্রথমবার আমার চ্যানেলটা ভিজিট করছো চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারো। সাজেকে এসেছি বাম্বু চা খাবো না, এটা তো হতেই পারে না। এই তো দেখো চেয়ার্স করে আমরা চা খাচ্ছিলাম, আর এদিকে আমার বান্ধবীর ছবি তোলা ব্যস্ত ছিল, মানে কি বলবো চেয়ার্স যে করবো সেটাও করতে পারছিলাম না। ওকে বকে টোকে বললাম একটু চেয়ার্স কর, আগে আমরা চাটা খেয়ে নেই। আর চার পরিমাণ এত কম দিয়েছিল, আমি চুমুক দিয়ে
চা খুঁজেই পাচ্ছিলাম না। যেহেতু আমি চা খোর, এটা মোটামুটি তোমরা সবাই জানো, এতটুকু চাতে কিন্তু আমার একদমই পোষায় না। তবে যাই হোক, খুব অসাধারণ ছিল চাটা, খেতে কিন্তু বেশ ভালোই লেগেছিল। আর এদিকে কিন্তু প্রায় সন্ধ্যা নেমে এসেছে আর অনেক মশার কামড়া ছিল, তাই আমরা চলে যাচ্ছি। দেখো মনে হচ্ছে একদম পুরো অন্ধকার হয়ে গিয়েছে, বাট একদমই কিন্তু অন্ধকার হয়নি, কারণ এই সাইডটা যেহেতু পাহাড়ের নিচে ছিল আর এই পাশে গাছগাছলা দিয়ে ভরা ছিল, তো মনে হচ্ছে একদম সন্ধ্যা হয়ে গিয়েছে। তো এটা নিয়ে আমরা খুব মজা করছিলাম। আমার বান্ধবীর ছেলেটা রিদুন, ও মাশাল্লাহ, বাবাটাও খুব মজা করতেছিল যে আন্টি হাই গাইস বলে একটা ভিডিও বানানো শুরু করে দাও। তো এই তো আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি আমাদের গাড়ির কাছে, কারণ গাড়ি কিন্তু এই পর্যন্ত আসতে পারিনি, যেহেতু ঢালু রাস্তা। আল্লাহ না করুক একবার যদি স্লিপ করে যায় তাহলে তো খাদে, বুঝতেই পারছো। তো এতটুকু জায়গা কিন্তু আমরা পাহাড়ে যাওয়ার জন্য হেঁটেই গিয়েছিলাম, যেহেতু বেবি টেবি আছে আর একদমই রিস্ক নেইনি বেবিদের নিয়ে। আর সাদিক আসার পর তোমরা একটা জিনিস সবসময় মনে রাখবে, এখানে কিন্তু নেটওয়ার্ক একদমই পাওয়া যায় না, বিশেষ করে বাংলালিংক গ্রামীণ সিমগুলোতে। তবে এয়ারটেলে তোমরা পেতে পারো, তারপরে হচ্ছে টেলিটকে মনে হয় মোটামুটি পায় কিনা আমি জানি না, হয়তো বা পায়। বাট আমার কিন্তু পুরাই নেটওয়ার্কের বাইরে ছিলাম। আমি আমার বান্ধবীতে একটা সিম ওখানে যে কিনে নিয়েছিল ওর ফ্যামিলির সঙ্গে যোগাযোগ করার জন্য। আর আরেকটা বিষয় হচ্ছে খাবার দাবার, তুমি যদি সময় মতো খাবার না খাও পরে কিন্তু আর কোনো খাবারই পাবে না, মানে শুকনা খাবার ছাড়া ভাতটাতে এগুলো পাবে না। এগুলো সময়ের মতো, মানে কি বলবো, সময়ের মধ্যেই শেষ হয়ে যাচ্ছিল, হয়তো বা এত মানুষ এটার জন্যও হতে পারে। যাই হোক, তাই তো আমরা চলে গিয়েছিলাম খাওয়ার জন্য। দুপুরে কিন্তু আমরা খাবার খেতে পারিনি, কারণ আমাদের কিন্তু অলমোস্ট 3টা বেজে গিয়েছিল, তখন আমরা কোনো ভাত টাত কিছুই পাইনি, শুকনা খাবার খেয়েছিলাম। তাই আর রিস্ক নেইনি, 8টার মধ্যেই চলে আসছি আমরা খাবার খাওয়ার জন্য, কারণ তারপরে দেখা যায় রাতে ঘুমানোর আগে ক্ষুধা লাগলে হালকা পাতলা কিছু খাওয়া যাবে। আর এমনিতেই যেহেতু অনেক টায়ার্ড আছি, সো খুব তাড়াতাড়ি ঘুম চলে আসবে। এই তো এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে মন্টানা রেস্টুরেন্ট, এটাতে আমরা এসেছিলাম খাওয়ার জন্য। আর এসে দেখি এখানে আমার স্বপ্নের নায়কের ছবি, সালমান শাহ ছবি। আমার স্বপ্নের নায়ক এই জন্য বলছি কারণ তাকে তো দেখার সৌভাগ্য হয়নি আমাদের। তো যাই হোক, এই তো আমরা একটা কর্নার চুজ করে নিয়েছি বসার জন্য, আর এর মধ্যে কিন্তু আমার বেবিটাও ঘুমিয়ে পড়েছে। এখানে কিন্তু খুব স্পেশাল কিছু তুমি চাইলেই খেতে পারবে না, মানে ঢাকার মতো খুব, মানে কি বলবো, স্পেশাল খাবারগুলো যদিও এখানে পাওয়া যায় না, বাট মোটামুটি যা পাওয়া যায় সেগুলোই কিন্তু আলহামদুলিল্লাহ। তো আমরা এখানে হাঁসের মাংস অর্ডার করেছিলাম, মিক্সড সবজি, ডাল, আর আমার বান্ধবী শুটকিও অর্ডার করেছিল। বাট ওটা দিতে একটু সময় লাগবে, মানে 20 মিনিট সময় লাগবে, এটার জন্য কিন্তু আর নেওয়া হয়নি। তো এই তো আমরা কিন্তু খালি পেটে, বুঝতেই পারছো, সারা রাত জার্নি করেছি, দেন আস্তে আস্তে 3টা বেজে গিয়েছিল। তো এই তো আমরা কিন্তু খাওয়া শুরু করে দিয়েছি, আর আমার হাজবেন্ড তো বেবিকে নিয়েই খাচ্ছিল। তো আমার নর্মালি হচ্ছে খেতে একটু লেট হয়, তো আমি বললাম বাবুকে আমার কুলে দিয়ে তুমি খেয়ে নাও, তারপর বাবুকে নাও। বাট আমি যেহেতু টায়ার্ড ছিলাম আর আমি বাবুকে নিয়ে খেতে পারবো না, ও এটা জানে, তাই কিন্তু আমাকে দেয়নি। শুধু যে মায়েরা বাচ্চাদের জন্য স্যাক্রিফাইস করে বিষয়টা কিন্তু একদমই তা নয়, বাবারাও কিন্তু প্রচণ্ড স্যাক্রিফাইস করে থাকে। এই দেখো আমার হাজব্যান্ড বেবিকে নিয়েও কত কষ্ট করে খাচ্ছিল। আমি কিন্তু বারবার ওর দিকে তাকাচ্ছিলাম আর বলছিলাম যে আমাকে দিবে। আসলে কি বলবো, আমিও তো বাবুকে নিয়ে খেতে পারি না, ও যতটুকু ম্যানেজ করতে পারে আমি কিন্তু তাও পারি না। যাই হোক, তারপরে পুরোটা সময় কিন্তু আমার হাজব্যান্ডের কাছেই ছিল, আমাকে একদমই দেয়নি। আর এদিকেই তো আমার হাজব্যান্ড মুরগির মাংস নিয়েছিল আর আমরা হাঁসের মাংস নিয়েছিলাম। তো ফার্স্টে আমি অল্প একটু নিয়ে ট্রাই করছিলাম এটা মজা হবে কিনা, কারণ বাইরে নর্মালি আমি হাঁসের মাংসটা খাওয়া খুব একটা পছন্দ করি না, কীরকম করে ওরা রান্না করে, কীভাবে বাছে, লোম টোম থেকে যায় কিনা ইত্যাদি ইত্যাদি ভয় থাকে। তো এসবের কারণে কিন্তু আমি নিতে চাইনি। তো একটু টেস্ট করে দেখলাম, বাট মোটামুটি খারাপ না, খেতে ভালোই। দেনেই তো খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমরা চলে আসছি। আর আমার বেবি তো ওইদিকে ঘুমাচ্ছে, তো আমার হাজব্যান্ড আর ইদুন আমার বাবুর সঙ্গে ওরা বসা ছিল। আমরা একটু বের হয়েছিলাম টুকিটাকি কেনাকাটা করার জন্য। আমাদের ট্যুর প্ল্যানটা ছিল 3 দিনের, সো আমাদের কিন্তু মন খারাপ হয়ে গিয়েছিল, মনের মতো কটেজ পাইনি। 2জন 2 কটেজে, মানে আমার ফ্রেন্ডরা, আর এদিকে 2টা বেবি কিন্তু খুব বিরক্ত করছিল একসঙ্গে থাকার জন্য। সব কিছু মিলে না, ভালো লাগছিল না। সবচেয়ে বড় কথা হচ্ছে তুমি যদি শুধু ঘোরার উদ্দেশ্যে যাও একদিনই এনা, এর চেয়ে বেশি কিছু মানে সময় এখানে না দিলেও হয়, কারণ খুব একটা বেশি কিছু দেখার কিন্তু নেই সাজেকে প্রকৃতি ছাড়া। তবে হাতে যদি পর্যাপ্ত সময় থাকে তাহলে কিন্তু মন ভরে তুমি প্রকৃতি উপভোগ করতে পারবে, সেটা তোমরা যেই যাও না কেন। তো আমাদের যেহেতু 3 দিনের জন্য গিয়েছি আর মোটামুটি আমাদের ইচ্ছা ছিল অনেকগুলো প্লেসই ঘুরবো, তো সাজেকে আর একদিন থেকেই চলে যাব, বাট সেটা কিন্তু হয়নি। এদিকে হচ্ছে টুকটাক কেনাকাটা করছিলাম, মানে কিছু খাবার দাবার, ব্যাগ ট্যাগ এগুলো দেখছিলাম কি নেওয়া যায়, আনকমন কি আছে। তবে ট্রাস্ট মি, ঢাকার মতোই কিন্তু জিনিসপত্র এখানে, বাট ঢাকা থেকে এখানে ডাবল দাম, মানে কি বলবো, আমি তো জাস্ট অবাক হয়ে যাচ্ছিলাম দেখে। এই ব্যাগগুলোর দাম যাচ্ছিল 700-800 টাকা করে, আমার বান্ধবী দেখছিল। যাই হোক, এখান থেকে টুকটাক কিছু নিয়ে নিয়েছি, যেহেতু ঘুরতে আসছে, স্মৃতি হিসেবে কিছু তো নেওয়া যেতেই পারে। আর আমার বান্ধবীও কিছু কিছু কেনাকাটা করেছে। দেন এই তো এখানে কিছু ব্রেসলেটও দেখছিলাম, অবশ্যই এগুলো কিন্তু কক্সবাজার বাজার থেকে আমি নিয়ে আসছিলাম, সিলেট থেকে অনেকগুলো নিয়ে আসছিলাম, বাট এখানে কিন্তু তার থেকেও বেশি দাম চাচ্ছিল, হয়তো বা অনেক বেশি মানুষ ছিল এটার জন্য। যাই হোক, তো আমি একটু সব কিছু নেড়ে চেড়ে দেখছিলাম আসলে কেন এত প্রাইস, মানে ঢাকা থেকেও বেশি প্রাইস, এগুলো না আমি জাস্ট ভাবতেই পারছিলাম না।
তবে আমার মনে হয় পর্যটক এরিয়াগুলোতে একটু ওরা বেশি দাম নিয়ে থাকে সব কিছু। আর সাজেকে একটু সব কিছু যেহেতু ব্যয়বহুল বুঝতেই পারছো, ওখানে একটু রেয়ার সব কিছু উঠানো নামানো বা সব কিছু নেওয়া, তাই হয়তো বা একটু বেশি দাম। সকালবেলা দেখো প্রকৃতি কত সুন্দর লাগছিল, আর ওই যে মেঘগুলা কিন্তু উড়ে উড়ে যাচ্ছিল, তোমাদের হয়তো বা আমি ওইভাবে দেখাতে পারছি না। ভোরে উঠেছিলাম প্রকৃতি দেখার জন্য, বৃষ্টি হচ্ছিল এটার জন্য কিন্তু আমি উঠিনি। এই ভিডিওগুলো আমার হাজব্যান্ড আমাকে করে দিয়েছিলে, ও উঠেছিল বৃষ্টির জন্য, কিন্তু আমি একদমই বের হইনি, যার একটু ঘুমিয়ে নেই। আর ওই তো দেখো ওইগুলো কিন্তু মেঘ উঠছিল, দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। আমার মনে হয় সাজেকে সুন্দর পরিবেশ সকালবেলা যতটা সুন্দর দেখা যায় দিনের অন্যান্য সময়গুলো ততটা সুন্দর হয়তো বা দেখা যায় না। তবে সাজেকটাই সুন্দর, সাজেক তার নিজের মানে রূপে সুন্দর, এটা আর বলার কিছু নেই। তবে যাই হোক, আজকের দিনটাও কিন্তু আমাদের সাজেকে থাকার ইচ্ছা ছিল, বাট গতকালকে হচ্ছে ওখানে একটা খুব মানে কেউ মারা গিয়েছিল, মানে মেরে ফেলেছিল কাউকে, এটার জন্য হচ্ছে অবরোধ ছিল। তো নর্মালি সাজেক থেকে গাড়ি মানে গাড়ি যে ছাড়ে ওই সময়টা হচ্ছে 9টা থেকে 9:30, তারপরে কিন্তু কোনো গাড়ি সেনাবাহিনী অ্যালাউ করে না, তুমি চাইলেও কিন্তু তার মধ্যে বের হতে পারবে না। আবার পারবে দুপুর 2টা থেকে 2:30টার মধ্যে। তো আমার হাজব্যান্ড ওদের সঙ্গে কথা বললো সেনাবাহিনীর সঙ্গে, তো ওরা বললো হ্যাঁ আজকে দুপুরে ট্রিপ আছে, মানে 2টা থেকে 2:30টার মধ্যে যাওয়া যাবে। তো সকালে কিন্তু আমরা ফ্রেশ ট্রেশ হয়ে হচ্ছে নাস্তা করতে যাচ্ছি, যেহেতু দুপুরে যেতে পারবো তো আমরা আরেকটু ঘুরে ফিরে দেন আরেকটা সময় যাব, এরকমই আমাদের নিয়ত ছিল যে এখানে আর আমরা থাকবো না। কারণ রাতে সকালে আমার হাজব্যান্ড অনেক খুঁজেছে মানে ভালো কটেজগুলা আমাদের মন মতো, বাট আমরা কিন্তু একদমই পাইনি, ফাঁকা ছিল না এই জন্য। তো আমাদের ইচ্ছা ছিল বিকালের ট্রিপে আমরা চলে যাব, বাট একটু পরে আবার মাইক দিয়ে অ্যানাউন্স করলো যে বিকালে যাওয়া যাবে না, কারণ গাড়ি বন্ধ থাকবে, সেনাবাহিনীর টহল দিচ্ছে। আগামীকাল রাঙামাটির কিছু অংশ মানে অবরোধ দিয়ে রেখেছে, তো চাইলেও কিন্তু আমরা আজকেও যেতে পারবো না, আগামীকালও যেতে পারবো না, মানে এরকম ছিল বিষয়টা। তো আমাদের তো মন খারাপ হয়ে গিয়েছিল, 2 দিন আমরা এখানে থেকে কি করবো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের থাকার জায়গাটাই পছন্দ হয়নি, মানে কটেজগুলো পছন্দ হয়নি। এই তো সকালবেলা নাস্তা করতে চলে আসছি, এখানে হচ্ছে চা পরোটা ডিম ভাজি টাজি খেয়ে আমরা হচ্ছে আমাদের বাসার সামনে কিন্তু এই জায়গাটা মানে একটু পাহাড়ের মতো, আর এখানে ঢোকার জন্য কিন্তু 20 টাকা টিকিট লাগে। কিছু দোলনা টোলনাও আছে, বেশ ভালো লাগে এখান থেকে সাজেকের ভিউটা দেখতে। তো এখানে কিন্তু আমরা 20 টাকা টিকিট দিয়ে ঢুকে গিয়েছি, বাট প্রচণ্ড গরম ছিল দুপুর টাইম, বুঝতেই পারছো কেমন গরম। তো এই গরমে আমরা একটু ফটো তুলে নিলাম, হালকা পাতলা একটু ভিডিও করে নিলাম, কারণ আমরা তো দুপুরবেলা চলে যাব। এদিকে হচ্ছে একটা গ্রামও আছে, কংলা গ্রাম যেটা, তো গ্রামটার সামনে, গ্রামটাও একটু ঘুরে দেখবো। তো ওই বেসিক্যালি ওই উদ্দেশ্যে কিন্তু বের হওয়া। এই গরমের মধ্যে ছবি টুবি তুলে কিন্তু পুরাই ঘেমে গিয়েছি, বাট নিচে যেহেতু একটা দোলনা আছে, দোলনা তো যে একটু বসতেই হবে। এদিকে কিন্তু রিদুন আর আমার মেয়ে প্রথম থেকে দোল খাচ্ছিল এখানে বসে বসে, তো আমি একটু চলে আসছি যে এখানে একটু বসি। আর কবে না কোন জীবনে আসবো জানি না, আর আদৌ আসা হবে কিনা। আর এই তো ইপসা কিন্তু দাঁড়িয়েছিল, ওকে এত বলছিলাম ওর জন্য জায়গা রাখছি যে তুমি আসো আমাদের সঙ্গে বসো, বাট ও আসবে না। ওর মা হচ্ছে রোদে টায়ার্ড হয়ে গিয়েছিল, পাশে একটা দোলনাতে বসে আছে, এটার জন্য ও এসে দাঁড়িয়ে আছে, কিছুতেই আমাদের সঙ্গে ওকে বসাতে পারিনি। যাই হোক, তো আমরা মা মেয়েই দুলছিলাম এদিকে, আর ওর বাবাকে বলছিলাম একটু ছবি তুলে দাও। তো আমার মেয়েটাও কিন্তু একদম খিটখিটে হয়ে গিয়েছে, প্রচণ্ড গরম, তার উপরে হচ্ছে ও খায়নি সকাল থেকে কিছু। নর্মালি আমার বেবিকে কোথাও নিয়ে গেলে এই একটা সমস্যা, ওর খাবার দাবার টোটালি এলোমেলো হয়ে যায়। আর পাশে দেখো একটা বাসা ছিল উপজাতিদের, আর ওই বাসার পিছনে যে কটেজ আমরা কিন্তু ওটাতেই উঠেছিলাম, এই তো দেখা যাচ্ছে এখান থেকে। তো পানি খাওয়াতে গিয়ে পানি পড়ে গেছে, আমার বেবি তো কান্না করে দিছে। তো এখানে কিছুটা সময় থেকে আমার হাজব্যান্ডকে বললাম নাও তুমি একটু রোদের মধ্যে রিল্যাক্স করে নাও। যাই হোক, আসছো আর কবে আসবা, তবে ট্রাস্ট মি এখান থেকে ভিউটা দেখতে এত বেশি ভালো লাগছিল, মনে চাচ্ছিল সারাটা সময় বসে থাকি। আর এই তো এদিকে আমার পাতলু বান্ধবী বসে আছে ছায়ার মধ্যে যেয়ে। তো বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরতে গেলে আসলে বেহাল দশা হয়ে যায়, এত বললাম যে ইপসা তুমি একটু সাইড হও, আমরা দুই বান্ধবী একটা ছবি তুলি, বাট একটা বাচ্চাও কিন্তু নড়ছিল না। যাই হোক, এইগুলোই আমাদের লাইফ। আর যেহেতু বেবি আছে, বেবিদের নিয়েই কিন্তু সময় কাটাতে হবে। তো আমার বেবিকে একটু ডিম খাইয়ে দিচ্ছিলাম, একটা পরোটা ডিম ওর জন্য নিয়ে আসছিলাম, ওকে কিন্তু কিছুতেই খাওয়ানো যাচ্ছিল না। তো এই তো এখানে বসে বসে তো আমার বান্ধবী বলতেছিল যতটুকু খায় ওকে খাওয়া। এর মধ্যেই দেখি মাইক দিয়ে অ্যানাউন্স করতেছে যে 2টা বাজে ট্রিপ ছাড়বে না, যারা যাননি তারা কিন্তু আজ যেতে পারবেন না, মানে আমরা আজকেও যেতে পারবো না, আগামীকালকেও যেতে পারবো না, এরকম একটা সিচুয়েশন। দেন আরও 2-3টা গাড়ি ছিল, তো সেনাবাহিনীর সঙ্গে কথা বলে খুব মানে কি বলবো, অনেক কিছু বলে ওদের ম্যানেজ করিয়েছি, আমাদের 4টা গাড়ি তারপরে ছেড়েছে আর কি, যেতে দিয়েছে। তো 5 মিনিটের মধ্যে সব কিছু নিয়ে বের হওয়া, তো বুঝতেই পারছো কতটা প্যারা ছিলাম। দেখো এদিকে মুখটুক পুরা ফ্যাকাশে হয়ে গিয়েছে। ফাইনালি কিন্তু আমরা সাজেক ঘুরে বের হয়ে যাচ্ছে খাগড়াছড়ির উদ্দেশ্যে, ওখানে আমরা 2 দিন থাকবো। তো দৌড়ের মধ্যে ছিলাম, বুঝতেই পারছো কি একটা অবস্থা, একটা মুসলমানকে মানে মুসলিম মানুষকে মেরে ফেলছে। যাই হোক, উপজাতিরা ওটার জন্য কিন্তু বেসিক্যালি অপরাধটা দিয়েছে।
তো তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে শেয়ার করব আমরা খাগড়াছড়ি কোথায় উঠেছিলাম, কি কি দেখেছি, কোথায় ঘুরেছি, সব কিছুই থাকবে। তো সাজেকের ট্যুর তোমাদের কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সবাই শেয়ার করে দিও। যাই হোক, ভালো থেকে সবাই। আজকের ভিডিওটা আর বড় করবো না, এখানেই শেষ করে দিব। আর যেতে যেতে তোমাদের সাজেকের সৌন্দর্য আরেকটু দেখিয়ে দিচ্ছি, কারণ এই পাহাড়ি উঁচু নিচু আঁকা বাঁকা রাস্তা হয়তো আর কখনোই যাওয়া হবে না।